প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ৫ বছর ক্ষমতায় টিকে যেতে পারে। নানান বন্দোবস্ত চলছে, তার মধ্যে দৈনিক প্রথম আলোর একটা তৎপরতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দর্শক, প্রথমে বলে রাখি যে প্রথম আলোকে আমাদের বস পিনাকি ভট্টাচার্য পন্দের আলো বলেন। প্রথম আলো দেশের শত্রু, জাতির শত্রু, ভারতের দালাল, বিয়ন্ড রিজনেবল ডাউট, কোনো সন্দেহ নাই। রাজনৈতিক দলগুলো ভাই ক্ষমতা আসলে কে সংস্কার করবে আপনি বলেন না, কি সংস্কার করবে? সব তো ভাইরা ভাই। ভাই বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার কেউ যদি বলে আমরা ক্ষমতা গেলে কোনো সংস্কারই রাখবো না, সব কালেকশন করবো আমরা, আপনি আসতে রাখবেন এই দলকে বলেন। কনক ভাই, আমি প্রথমে যে জিনিসটা বলবো যে এটার জন্য মনে করেন আমরা কিন্তু ঘুমাই থাকবো না। আমি জানি যে আপনারা আরো সোচ্চার হবেন, সেটা বিএনপি আসুক বা অন্য। আওয়ামী লীগ যেখানে টিকতে পারে না সোশ্যাল মিডিয়ার সামনে, আমি যেটা বলবো যে এটা প্রভাবটা অন্তত যারা লিডার আছেন তাদেরকে আমি বলবো বিশেষভাবে আপনারা বিবেচনা করতে। আপনারা যে অবজ্ঞা দেখাচ্ছেন, যে ইগনোর করছেন, এটা কিন্তু অ্যালার্মিং। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। ইউনূসের সাথে যেভাবে মানুষের ইন্টারঅ্যাক্ট করতে দেয়া হয়েছে, এটা আসলে কোনো সিকিউরিটির মানে ইয়ের মধ্যে এটা পড়ে না, পড়ে। কারণ ডক্টর ইউনূসের জীবন হাসিনার থেকে অনেক মূল্যবান। হাসিনার কোনো নিরাপত্তা থ্রেটই ছিল না, সেইটারে বাজারিকরণ করছে। কিন্তু সত্যিকার ঝুঁকিতে আছেন ডক্টর ইউনূস, তার দিকে এখন সকল দিকের টার্গেট। তো সেই জায়গাটা আমার মনে হয় যে নিরাপত্তা বাড়ানো উচিত, বাট তাকে জনবিচ্ছিন্ন করে নয়। আপনি কিছু বলতে চাচ্ছেন? জি কনক ভাই, যে আপনি একটু সংস্কারের কথা বলেছেন, এটা কিন্তু একটা খুব কিন্তু বার্নিং ইস্যু। আমি ডক্টর ইউনূস সম্পর্কেও আসবো। উনি নো ডাউট আমাদের জন্য একটা অ্যাসেট, ওনাকে প্রটেক্ট করতে হবে যে কোনো উপায়ে হোক। কিন্তু আবার এই সেই প্রটেকশন করতে যায় অতি দরদি হয়ে যাচ্ছে ডক্টর ইউনূসের প্রতি, এটাও ক্ষতির কারণ হচ্ছে। এখন মনে করেন সংস্কারকে, একটা কথা হলো সংস্কার অবশ্যই দরকার, কিন্তু এটাকে কেন নির্বাচনের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে, আমার প্রশ্নটা এখানে। এখন এমন হয়েছে, এখন যদি আপনি নির্বাচনের কথা বলে, এটা কবিরা গুনার মতো হয়ে গেছে, কিচ্ছু বলা যাবে না। এটা এক ধরনের হুজুক। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, এটা কোনো বিশেষ দলের জন্য না। আমার অবস্থান জানেন, আমি যে অবস্থায় ছিল, আমি ডিপলিটিসাইজেশনের এগেনস্টে। এটা ক্ষতিকর, এটা যেই হোক। সেই ডিপলিটিসাইজেশনের জন্য আমি ডক্টর ইউনূসকে যদি আমাকে আত্মীকরণ করতে হয় বা একটা রাখতে হয় ক্ষমতা, সেটা তো একটা ভালো প্রসেস আছে, সেটা ডেমোক্রেটিক, এটা নিয়মের মধ্যেই করা যায়। আপনি ১ নাম্বার কাজ করবেন, ১ নাম্বার পদ্ধতিতেই করা সম্ভব। উনার জন্য সেই গণতান্ত্রিক ধারা, সেটাকে ব্যাহত করার প্রয়োজন নাই। আমি দেখছি, হয়তো আমি জানি না কনক ভাই আপনি আমার সাথে এগ্রি করেন কিনা, যে অনেকেই বলছে না ডক্টর ইউনূসকে ৫ বছর রাখতে হবে, কারো ১০ বছর রাখতে, মানে আবেগ এমন জায়গায় চলে গেছে, এরা অতি দরদি ডক্টর ইউনূসকে ক্ষতি করছে। উনি আমাদের অ্যাসেট। আমি একটা লেখা লিখেছি, আজকে হয়তো আমার দেশে আসতে পারে এই কারণে যে ডক্টর ইউনূস, তার ব্যবহার, তাকে ইউজ করা বনাম তাকে অপব্যবহার করা। এখন ডক্টর ইউনূস যে কথাটা বললেন, আপনারা যেটা বলছেন তার নিরাপত্তার জন্য হচ্ছে, এটা রিয়েলি অ্যালার্মিং। কেন ওনার প্রতি এটা দেওয়া হবে না? উনি আমাদের অ্যাসেট। মিনা ভাই, আমি একটু আপনার আগের প্রসঙ্গটা একটু বলি, যে ধরুন ডক্টর ইউনূস গত ৮ মাসে তার যে ক্যারিশমা দেখিয়েছেন ইন্টারন্যাশনাল লেভেলে, মানে হাসিনার ইকোনমি যে লেভেলে রেখে গেছিল, আপনি কি মনে করেন যে আমরা যদি ইমিডিয়েট পাস যদি বিএনপি ক্ষমতায় আসতো ৩ মাসের মধ্যে মুখ থুবড়ে পড়তো? ব্যক্তিগত ক্যারিশমায়, ব্যক্তিগত যোগাযোগে ইকোনমিটাকে মানে রানিং করে, ইন্টারন্যাশনাল যে চাপগুলো সেগুলো মোকাবিলা করে উনি একটা পর্যায়ে এসেছেন। মানুষ কিন্তু ধরেন বিএনপি বা অন্য কোনো দলের এগেইনস্টে না। আমি তো বলবো যে আমাদের রাজনৈতিক দলগুলো অহেতুক জনগণের মুখোমুখি চলে যাচ্ছে। আপনি এখন ধরেন রাজনৈতিক দলগুলো ভাই ক্ষমতা আসলে কে সংস্কার করবে আপনি বলেন না, কি সংস্কার করবে? সব তো ভাইরা ভাই। ভাই বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার কেউ যদি বলে আমরা ক্ষমতা গেলে কোনো সংস্কারই রাখবো না, সব কালেকশন করবো আমরা, তো আপনি কিভাবে আস্থা রাখবেন এই দলকে বলেন? কনক ভাই, আমি প্রথমে যে জিনিসটা বলবো, যে এটার জন্য মনে করেন আমরা কিন্তু ঘুমাই থাকবো না। আমি জানি যে আপনারা আরো সোচ্চার হবেন, সেটা বিএনপি আসুক বা অন্য। আওয়ামী লীগ যেখানে টিকতে পারে না সোশ্যাল মিডিয়ার সামনে, আমি যেটা বলবো যে এটা প্রভাবটা অন্তত যারা লিডার আছেন তাদেরকে আমি বলবো বিশেষভাবে আপনারা বিবেচনা করতে। আপনারা যে অবজ্ঞা দেখাচ্ছেন, যে ইগনোর করছেন, এটা কিন্তু অ্যালার্মিং। এদের সামনে কিন্তু শেখ হাসিনা টিকতে পারে নাই। কাজেই যে আপনারা তো কিছু ডেমোক্রেটিক, আপনারা পারবেন না, কাজেই এমন কিছু করবেন না যেটা আপনাদের জন্য ক্ষতির কারণ হবে। আরেকটা যে জিনিস হলো, কনক ভাই আপনাকে যেটা আমরা বলতে চাচ্ছি বা রিকোয়েস্ট করতে যাচ্ছি আপনাদের সবাইকে, যে আমরা যদি ডক্টর ইউনূস মনে করেন হি ইজ আমাদের জন্য অপরিহার্য। আমি কিছু উদাহরণ দিয়ে যেটা বলছি, যে এটা মনে করেন যে সিঙ্গাপুর,
দেখেন এরা কিভাবে, দে আর ভেরি ওয়াইজ। এখানকার যে প্রাইম মিনিস্টার লি কুয়ান ইউ ছিলেন, উনি যখন প্রাইম মিনিস্টার, ওনার মেয়াদ মনে করেছেন 70 বছরের কাছাকাছি হয়েছে, উনি ছেড়ে দিচ্ছেন, তার পরবর্তী প্রাইম মিনিস্টার হয়েছে। ওই সময় কিন্তু উনি সিনিয়র মিনিস্টার বা মিনিস্টার মেন্টর হিসাবে ছিলেন। এখন যদি ডক্টর ইউনূস আমাদের জাতীয় অ্যাসেট, আমি জানি না এটা বিএনপি হয়তো অ্যাকসেপ্ট করবে কিনা বা যে কোনো দলই আসুক ক্ষমতায়, এখন যদি আসে, আমরা কেন ডক্টর ইউনূসকে ব্যবহার করতে পারবো না? উনি তো মনে করেন ওনার পদবীর দরকার নাই, উনি এমন একটা পজিশনে চলে যান, প্রাইম মিনিস্টার ওনার জন্য কিছু না, প্রেসিডেন্ট ওনার জন্য কিছু না, কিন্তু উনি দেশের জন্য থাকুক। এটা যদি থাকতে পারে, আমি এই আপনার অনুষ্ঠানের মাধ্যমে উনাকে অনুরোধ করব উনি থাকুক। আপনারা চান যে ডক্টর ইউনূসকে রাখতে, আমিও চাই, কিন্তু কিভাবে? একটা সিস্টেমের মধ্যে, সেটা নির্বাচন হোক। উনি কিন্তু ওয়াদা করেছেন ওনার মুখ থেকে যে হয়তো এই ডিসেম্বরে হবে, না জুন মাসে হবে, এইটুকু মনে হয় সবাই মেনে নিয়েছে। কাজেই যদি নির্বাচন হয়, নির্বাচনের পরে আমরা ডক্টর ইউনূসকে রাখতে চাই। আপনারা অগণতান্ত্রিক পদ্ধতিতে রাখার দরকার নাই। ইউ ফলো সিঙ্গাপুর। সিঙ্গাপুর ওনাদের যে আগের প্রাইম মিনিস্টার ছিল, পরে মিনিস্টার মেন্টর হিসাবে ছিলেন। তারপরে এখনকার যে প্রাইম মিনিস্টার ছিলেন কিছুদিন আগে, উনি লি কুয়ান ইউ এর ছেলে, উনিও কিন্তু এখন সিনিয়র মিনিস্টার হিসাবে আছেন, মিনিস্টার মেন্টর হিসাবে আছেন। আমি এখানে আরেকটা কথা বলি ইয়া ভাই, কনক ভাই, যে আমাদের এখানে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা পোস্ট আছে, ন্যায়পাল। সে আমরা যদি ডক্টর ইউনূসের মতো একটা ব্যক্তিত্বকে ন্যায়পাল, তখন ন্যায়পালই একটা বিরাট বিষয় হয়ে যাবে, এবং উনি কি করবেন, সমস্ত রাজনীতিকে ক্লিনসিং করে ফেলতে পারবেন। প্রাইম মিনিস্টার হোক, প্রেসিডেন্ট হোক, আপনারা এই আবেদনটা জানান, আমি আপনাদের সঙ্গে থাকবো, ডক্টর ইউনূস থাকবে আমাদের ন্যায়পাল। এবং এটাকে আপনারা নেগলেক্ট করেন না। সিঙ্গাপুর দেখেন ওনারা করতেছে, ওনার যদি সেই এটা থাকে, আসুন না আমরা সবাই মিলে। ডক্টর ইউনূস কোনো দলের সম্পত্তি না। এই যে আমি দেখি এনসিপি না, আপনারা যেটা আছেন আপনারা টেনে নিয়ে যাচ্ছেন কিসের জন্য? ডক্টর ইউনূস আপনাদের জন্য না। এটা যদি করেন, এটা ভুল ইউজ হবে, ওনার একটা ভুল ব্যবহার হবে। আমরা আসুন সবাই মিলে ডক্টর ইউনূসকে এমন একটা জায়গায় রাখি, উনি যতদিন আল্লাহ ওনাকে বাঁচিয়ে রাখবে, উনি মেন্টালি এবং ইন্টেলেকচুয়ালি অ্যাক্টিভ থাকবে, ওনাকে আমরা এই পজিশনে চাই। আমরা আমাদের মূল দেখে আমি একটু বলি, শুধু আমাদের মূল সমস্যাটা হলো দুর্নীতি। এই একটা জায়গায় যদি উনি সংস্কার করতে পারেন, পুরো জাতিটাকে করতে পারেন, তাহলে আরো কিছু লাগবে? আর কিছুই লাগবে না। যে প্রাইম মিনিস্টার হোক, যে প্রেসিডেন্ট হোক, ওকে লাইনে থাকতে হবে, লাইনের বিরুদ্ধে হুএভার ইট ইজ, যে কোনো মেধার হোক, যে কোনো, ওইগুলো আমাদের চিন্তার বিষয় না। কাজে ডক্টর ইউনূসকে যদি, এই যে আজকে আপনারা ডক্টর ইউনূসকে বেশি ভালোবাসেন, আমিও ভালোবাসি, আমার মধ্যেও আছে, কিন্তু আমি ওনাকে এই জায়গায় রাখতে চাই। ওনাকে আমরা বিতর্কিত করতে চাই না, ওনার জন্য আমরা গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করতে চাই না, ওনার জন্য নির্বাচনকে দূরে নিতে চাই না। নির্বাচন সময় মতোই হোক। জি, আপনি বলুন। জি, কথা শুনতেছি তো, গত জি। 16 বছর যে অগণতান্ত্রিক অনির্বাচিত স্বৈরশাসকের অধীনে ছিল, এত জি। জোরে ভাবে কথা বলতে শুনি নেই ভাই। 8 না, মাসের মধ্যে গণতন্ত্র একেবারে মাথার মধ্যে ঝাঁপাই পড়ছে এদের। না, না, কনক ভাই, আমি হ্যাঁ বলেন। আমি আপনার একটা কথার সঙ্গে দ্বিমত পোষণ করি। এই শব্দটা ব্যবহার করতে চাই না যে ডক্টর ইউনূসকে ব্যবহার করে না। ডক্টর ইউনূসের মেধা, যোগ্যতা এবং যে সংযোগ বিশ্বব্যাপী, সেটাকে আমরা আমাদের দেশের প্রয়োজনে ইতিবাচকভাবে কাজে যদি লাগাই। ব্যবহার করতে পারি, আমরা যদি কাজে লাগাতে পারি, হ্যাঁ, হ্যাঁ, তাহলে এটি আমাদের জন্য মঙ্গল, যেটি ইতিমধ্যে আমাদের অধিকাংশ মানুষই উপলব্ধি করছেন। কেউ জি। তো ভাই আন্দোলন ডাক নানান বন্দোবস্ত চলছে, তার মধ্যে দৈনিক প্রথম আলোর একটা তৎপরতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দর্শক, প্রথমে বলে রাখি যে প্রথম আলোকে আমাদের বস পিনাকি ভট্টাচার্য পন্দের আলো বলেন। প্রথম আলো দেশের শত্রু, জাতির শত্রু, ভারতের দালাল, বিয়ন্ড রিজনেবল ডাউট, কোনো সন্দেহ নাই। তবে একটা উসুল মনে রাখবেন যে প্রথম আলো মানে সবকিছু মিথ্যা, সবকিছু খারাপ, এটা কিন্তু নয়। প্রথম আলো যে জাতির সাথে প্রতারণা করে, এই প্রতারণার ক্রেডিবিলিটি অর্জন করতে হলে তাদেরকে অবশ্যই অনেক ভালো কাজ করতে হয়েছে, মানে সত্য নিউজ প্রচার করতে হয়। অথবা তাদের পলিসিটা হচ্ছে বলশেবিক রুল, মানে বেশিরভাগই সত্য, তার মধ্যে দুই একটা মিথ্যা ঢুকিয়ে দেয়। একই সাথে আরেকটা উসুল মনে রাখতে হবে, যেমন যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতন্ত্র প্রশ্নে যে অবস্থান রেখেছিল হাসিনার আমলে, আমরা সমর্থন করেছিলাম। কিন্তু আমরা এটাও জানি যে যুক্তরাষ্ট্র নিজেদের স্বার্থের বাইরে কিছু করে না, নিজেদের স্বার্থে গণতন্ত্রকে হত্যা করে, আবার নিজেদের স্বার্থে গণতন্ত্রের পক্ষে কথা বলে। কিন্তু আমরা, আমাদের উসুলটা কি ছিল, যে আমাদের স্বার্থের সাথে যদি যুক্তরাষ্ট্রের স্বার্থ বা তাদের স্বার্থ মিলে, তাহলে আমাদের কোনো সমস্যা নেই যুক্তরাষ্ট্রকে অ্যাকসেপ্ট করতে। তো বিষয়টা অনেকটা এরকম যে প্রথম আলো দেশের শত্রু, জাতির শত্রু, প্রথম আলো পন্দের আলো, কিন্তু প্রথম আলোর কোনো ইন্টারেস্টের সাথে যদি আমাদের ইন্টারেস্ট মিলে, আমরা সেটাকে ওয়েলকাম করবো, কোনো সমস্যা নেই। এবং এটা মনে রাখতে হবে যে প্রথম আলোর একটা কোটা এই সরকারে রয়েছে, মানে প্রথম আলো পন্থী উপদেষ্টাদের অভাব নেই, অর্থাৎ তারা নানানভাবে চাইবে এই সরকারটিকে থাক। আর একটা বিষয় হচ্ছে, বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি বুঝতে হলে আপনাকে প্রথম আলোকে বুঝতে হবে, যেহেতু তারা ভারতের দালাল, ইন্ডিয়ান হেজিমনি বুঝতে হবে। 111-এর কুশীলব ছিল কারা? নানান কুশীলবের মধ্যে একটা হচ্ছে প্রথম আলো ডেইলি স্টার। এর মানে প্রথম আলো ডেইলি স্টার অনেক অঘটন ঘটাতে পারে রাজনীতিতে, জঙ্গি নাটক করেছিল, কত কিছু করেছিল না? দেখেন এদের প্রথম আলো শক্তিটা দেখেন। এই যে তারেক রহমান বিএনপিকে একদম খেয়ে দিয়ে
তারেক রহমানকে 10% বানিয়ে, তারেক রহমানকে 21 আগস্ট গ্রেনেড হামলা মাস্টার মাইন্ড বানিয়ে এখন আবার বিএনপির প্রিয় হয়ে উঠতে পারছে। এটাই প্রথম আলোর শক্তি। এটা বললাম এই কারণে যে রাজনীতি গতি প্রকৃতি নির্ধারণে প্রথম আলো কার্যকর ভূমিকা পালন করতে পারে। অতএব আমাদের সেটা ভালো লাগুক বা পছন্দ হোক বা না হোক, প্রথম আলো ক্যান ডু দ্যাট। এবার আসে আসল কথায়। প্রথম আলো একটা কলাম লিখেছে, শিরোনাম অন্তর্বর্তী সরকারের কতদিন ক্ষমতায় থাকা উচিত। আমার মনে হয় সবচেয়ে হট টপিক, কতদিন ক্ষমতায় থাকা উচিত। আমি দেখলাম প্রথম আলোর নিচে হাজার হাজার মানুষ মন্তব্য করছে। প্রথম আলো কোনো কলাম এত ভাইরাল হয়েছে নিকট অতীতে এরকম এক্সাম্পল নেই। দু একটা নিউজ ভাইরাল হয়, ফটো কার্ড ভাইরাল হয়, কিন্তু কোনো একটা কলাম এত রিচ পেয়েছে অনলাইনে, এটা আমি দেখিনি। অন্তর্বর্তী সরকারের কতদিন ক্ষমতা থাকা উচিত, এটা হিউজ রিচ পেয়েছে। এবং এখানে মানুষের যে মন্তব্য, অলমোস্ট 100% মানুষ মন্তব্য করছে 5 বছর চাই, 10 বছর চাই, 5 বছর চাই, 10 বছর চাই। কোনো কথা নেই 5 ইয়ার্স, 10 ইয়ার্স এরকম কথা। তা আমি প্রথম আলোর ভিতরে কি লিখেছে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করি জনগণ কি বলেছে। কারণ এই সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। একটা জায়গার কারণে এই সরকার অজেয়, এই সরকারকে কেউ পরাজিত করতে পারবে না। কি সেই জায়গা? যে সরকারের সাথে জনগণ আছে। জনগণ ভারতের ষড়যন্ত্র, ওয়াকারুজ্জামানের ষড়যন্ত্র, কোনো ষড়যন্ত্র টলারেট করবে না। তো এই জন্য প্রথম আলো কি লিখতো তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ জনগণ কি বললো। জনগণ ডক্টর ইউনূসকে 5 বছর চায়, এটা একটা বিষয়। এরপরে দর্শক, কতদিন ক্ষমতা থাকা উচিত এই কলাম লিখেছেন বেশ কয়েকজন, এটা একটা যৌথ কলাম। এখানে কলাম লিখে এস কে তৌফিক হক, সৈয়দা লাসনা কবির ও মোহাম্মদ ইসা ইবনে বেলাল। তো কারা লিখেছেন কি এটা বেশি ইম্পর্টেন্ট না, মূল বিষয় যে প্রথম আলো এটা প্রচার করছে, এটা প্রথম আলো একটা উদ্দেশ্য আছে। প্রথম আলো এই ধরনের কলাম লেখার সুনির্দিষ্ট এজেন্ডা আছে। আমি ডক্টর ইউনূসকে নির্দিষ্ট সময় পর্যন্ত ক্ষমতা রাখতে চাই। এবার সবচেয়ে বড় বিষয় এই কলামের মধ্যে, আমি তো সব আলোচনা করতে পারবো না, অনেক বড়, আপনাদের সামাপটা বোঝাচ্ছি। এই কলামের মধ্যে প্রধান একটা বিষয় যে ডিসেম্বরের নির্বাচন যুক্তিযুক্ত না, 26 সালের জুনের মধ্যে হতে হবে তাও জরুরি না, 26 সালের মধ্যে হলেই প্রথম আলো খুশি। তো প্রথম আলো ডিসেম্বরে নির্বাচন চায় না, এমনকি জুনের মধ্যে নির্বাচনের বিষয় সিরিয়াস না, বরং 26-এর শেষের দিকে হোক। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথম আলো এটা চায়, আপনি ধরে নেন যে ডিসেম্বর জুনে নির্বাচন হচ্ছে না, আর জামাতের রোজার আগে তো প্রশ্ন আসে না। এবং যত যুক্তি দেওয়া হয়েছে প্রথম আলোর কলামে, এক কথা যদি বলি, বাংলাদেশে এই প্রফেসর ইউনূস সরকার যে অন্তর্বর্তী সরকার, এরকম কোনো সরকার নজির নেই। এটা টাইম ফ্রেমিং নিয়ে সুনির্দিষ্ট কোনো কথা নেই। সেনা সরকার এসেছে, সেনা সমর্থিত সরকার এসেছে, তত্ত্বাবধায়ক সরকার এসেছে, কিন্তু এভাবে অন্তর্বর্তীকালীন সরকার আসেনি। অতএব এই সরকার কতদিন ক্ষমতায় থাকবে কি এটা নজিরবিহীন একটা বিষয় হবে, মানে যেটা নজির নেই আগে, নতুন। এটা রাজনৈতিক দলগুলো কনসেনসাস, উচিত অনুচিত যুক্তি এগুলো বিবেচনায়, আন্তর্জাতিক চ্যালেঞ্জ, অর্থনৈতিক স্থিতিশীলতা, সব দিক বিবেচনায় এক কথায় এই সরকার 2026 সাল পর্যন্ত ক্ষমতায় রাখা তাদেরকে এটা একদম উচিত। এটা হচ্ছে প্রথম আলো কথা। প্রথম আলো যদি 26 সালের টাইম বলে, এর মানে ডিসেম্বরে জুনে নির্বাচন হচ্ছে না, 26 সালের শেষের দিকে। আর তখন আমরা যেটা বলি সেটা কাছাকাছি চলে যাবে, 28-29 সাল বন্ধ হয়ে যাবে, মোটের উপর 5 বছর হয়ে যেতে পারে। আর 26 সাল পার করতে হলে প্রথম আলো যে পর্যন্ত বলছে ওই পর্যন্ত থাকতে হলে এই সরকারকে ট্রানজিট করতে হবে, অন্তর্বর্তী সরকার থেকে জাতীয় সরকারের রূপ নেওয়ার প্রয়োজন হতে পারে। আর তখনই মেয়াদ আর 26 সাল পর্যন্ত থাকবে না, আরো বেড়ে যাবে। তো প্রথম আলোর এই কলামের সার কথা আশা করি বোঝাতে পেরেছি। এক কথা যদি বলি, ডক্টর ইউনূস টিকে যাচ্ছেন, প্রথম আলোরাও টিকিয়ে রাখতে চাচ্ছে, তাদের পারপাস ভিন্ন কিন্তু টিকিয়ে রাখতে চাচ্ছে। আমাদের পারপাস তাদের পারপাস মিলে গেলে তো আর আপত্তি নেই, বা আমাদের ইন্টারেস্ট কমন ইন্টারেস্ট এক জায়গায় হলে তো আর আপত্তি নেই। অথবা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার কতদিন ক্ষমতায় থাকবে বা থাকা উচিত সে বিষয়ে দেশে ব্যাপক আলোচনা চলছে। এই আলোচনা মূলত দুটি কারণে তৈরি হয়েছে। এক, দেশের প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে বিএনপি নির্বাচনের জন্য সরকারের প্রতি চাপ সৃষ্টি করছে। দুই, সংস্কার বা আওয়ামী লীগের বিচার অন্যান্য বিষয়ে রাজনৈতিক অঙ্গনের মতবিরোধ। দেখেন, আওয়ামী লীগের বিচারে কোনো মতবিরোধ নেই, এটা ভালো কথা। প্রথম আলো এভাবেই ভালো কাজের মধ্যে আকাম ঢুকিয়ে দেয়। এই ভিতরে গভীর প্রবেশের আগে বর্তমান অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে বাংলাদেশ পূর্ববর্তী সরকারগুলোর পার্থক্য বিবেচনা করা হবে। মানে এই সরকারের যে ধরন, এটা পূর্ববর্তী এরকম কোনো সরকার নেই, এটা নজিরবিহীন। দর্শক, এখানে প্রথম আলো চমৎকার ভাবে লিখেছে, সুষ্ঠু নির্বাচন কি ভালো সরকার তৈরি করতে পারে? 1991, 2008, 2001 বা নানান যত নির্বাচন হয়েছে, এমনকি সেই 91-তে কত কথাবার্তা, চুক্তি, অমুক তমুক, এই করবে সেই করবে, কিছু হয়নি। মানে প্রথম আলো দেখিয়েছে যে এই যে সুষ্ঠু নির্বাচন হলেই যে ভালো সরকার হয় তা না, সুষ্ঠু নির্বাচন হলেই যে সংস্কার হবে তা না। অতএব মৌলিক সভা, মূল সংস্কারগুলো এই ডক্টর ইউনূস সরকারকে করতে হবে। এটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসলে যে পারবে তা না, বাংলাদেশের ইতিহাস এটা বলে না। তো এই প্যারাগ্রাফ দিয়ে প্রথম আলো প্রমাণ করেছে যে নির্বাচনই সমস্যা সমাধান না, বরং অনেক মৌলিক সমস্যার সমাধান ডক্টর ইউনূস সরকারের হাতে। বৈশ্বিক অভ্যন্তরীণ অনেক চ্যালেঞ্জের কথা প্রথম আলো বলেছে, যে চ্যালেঞ্জগুলো নির্বাচিত সরকার মোকাবিলা করতে পারবে না। ডক্টর ইউনূসের যে ইমেজ, তার যে সফট পাওয়ার, তার যে ক্যাপাসিটি, এর মাধ্যমে এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।